কংগ্রেসের পর বামেরা আজ মাঠে নামল সংসদে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাবা সাহেব সম্পর্কিত বক্তব্যের প্রতিবাদ জানিয়ে। আজ 5টি বাম দল একসঙ্গে হয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে। প্রতিবাদ দিবস হিসেবে আজকের দিনটি পালন করা হয়। বিক্ষোভ মিছিল, সভা ইত্যাদি কর্মসূচি সংগঠিত করা হয় 5টি বাম দলের তরফে। ত্রিপুরায় বামফ্রন্ট, তার পাশাপাশি আরো একটি রাজনৈতিক দল সিপিআই-এমএল লিবারেশন এই একসঙ্গে আগরতলা সহ গোটা রাজ্যে কর্মসূচি সংগঠিত করেছে। বামফ্রন্ট নেতৃত্ব এবং 5টি দলের তরফে নেতৃত্বের দাবি যে গোটা রাজ্যে সবকটি মহকুমা কিংবা জেলা সদরগুলোতে কর্মসূচি সংগঠিত হয়, সাংগঠনিক এলাকায় মিছিল সভা সংগঠিত করা হয়েছে এবং এই কর্মসূচি গোটা দেশব্যাপী সংগঠিত করার কথা নেতৃত্ব আগেই জানিয়েছিলেন। 5টি বাম দলের সর্বভারতীয় নেতৃত্ব একসঙ্গে বসে সিদ্ধান্ত নিয়েছিল। তারই অঙ্গ হিসাবে আজ আগরতলা সহ বিভিন্ন জায়গায় কর্মসূচি সংগঠিত হয় এবং কংগ্রেসের পর বামেরা কর্মসূচি সংগঠিত করেছে। যে ইস্যুতে কর্মসূচি সংগঠিত করেছে, কংগ্রেসের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে কর্মসূচি নিয়ে আগেই বিজেপির তরফে জবাব দেওয়া হয়েছিল। বিজেপির প্রদেশ সভাপতির পর রাজ্যের মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করে কার্যত এই ইস্যুতে জবাব দিয়েছিলেন। এবার মুখ্যমন্ত্রী বামেদের এই কর্মসূচি নিয়েও কংগ্রেস এবং সিপিআইএম সহ বাম দলগুলোকে একমঞ্চে রেখে রাজনৈতিক আক্রমণে নিশানা করেছেন বামেদেরকে। এবং এই সময়ের মতো মুখ্যমন্ত্রীর বক্তব্য যে ডক্টর বি.আর. আম্বেদকর নিয়ে যে মন্তব্য করেছেন অমিত শাহ বলে দাবি করে বিরোধিতা করা হচ্ছে বাম দলগুলোর তরফে কিংবা কংগ্রেসের তরফে, তাতে একটা অংশের মানুষের কাছে পৌঁছার চেষ্টা করছে। তাদের কোনো গ্রহণযোগ্যতা নেই, মানুষ তাদেরকে দেখতে পারছে না। কংগ্রেস এবং বাম দলগুলোর বিরুদ্ধে এই অভিমত ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী। সেদিক থেকে মুখ্যমন্ত্রী কি প্রতিক্রিয়া বক্তব্য আমরা শুরুতে শুনব। কেন্দ্রীয় নেতৃত্ব থেকে আরম্ভ করে আমি নিজেও আমার বক্তব্য আমি দিয়েছি। ডক্টর বি.আর. আম্বেদকরকে কংগ্রেস যেভাবে অপমান করেছে, যেভাবে ওনাকে অবহেলা করেছে আমরা সবাই জানি। এবং আমাদের মাননীয় গৃহমন্ত্রী শ্রী অমিত শাহজি এমন কিছুই করেননি, ওরা একটা ইস্যু বানিয়ে একটা ক্ষুদ্র একটা অংশকে নিয়ে ইস্যু বানানোর চেষ্টা করছে। আসলে আপনারা সবাই দেখেছেন কিছুই বলেনি। কাজেই এইভাবে মানুষকে বিভ্রান্ত করা যাবে না এবং ওনারা ইতিহাসকে কিন্তু ভুলে গেছে। ডক্টর বি.আর. আম্বেদকরের উপরে ওনার মনে রাখার জন্য কোথাও কোনো রকম কোনো না মনুমেন্ট না কোনো কিছু করেনি। একমাত্র আমাদের সরকার ওনার স্মৃতিকে ধরে রাখার জন্য বিভিন্ন জায়গায় যেখানে যেখানে ওনার কাজকর্ম উনি করেছেন, যেখানে থেকেছেন, সব জায়গার মধ্যে আপনারা জানেন যে ওনার সম্মানার্থে সেই সব জায়গার মধ্যে অনেক স্মারক তৈরি করেছে। কাজেই ওনারা খালি হইচই করবে, কিন্তু কাজের কাজ কিছু হবে না। আমি আবারও বলবো, ওনারা ইতিহাসটা জানুক এবং ডক্টর বি.আর. আম্বেদকরের প্রতি ওনাদের সবসময় যে উদাসীনতা ছিল এবং যে অপমান করেছে, এর জন্য ওনাদের উচিত যে ক্ষমা চাওয়া উচিত। স্যার, আপনি কি মনে করেন তাদের দুর্বলতা আড়াল করার চেষ্টা? দেখতে দুর্বলতা আছেই, সবসময় জানেন নিশ্চয়ই। যখন কোনো একটা বিষয়ে জোর করে বলতে চায়, উচ্চগ্রামে বলতে চায়, নিশ্চয়ই তাদের এটা একটা দুর্বলতার লক্ষণ। আজকে বাম দলগুলো এই ইস্যুতে প্রতিবাদ করেছে, আগরতলা বা অন্যান্য জায়গায় কর্মসূচি নিয়েছে। আমি তো বললাম, এদের তো এখন তো ডান বাম সব একসাথেই হয়েছে, কংগ্রেস আর বাম তো একসাথেই হয়েছে। ওনারা যে কথা বলেন কংগ্রেসও সেই কথাই বলেন, কংগ্রেস যেটা বলেন বামপন্থীরাও একই কথা বলেন। আমাদের অ্যাকচুয়ালি মানুষের সাথে আর কোনো যোগাযোগ নেই। মানুষ কীভাবে আগামী দিন মানুষ বাঁচবে, মানুষের যেসব মৌলিক চাহিদাগুলো সেই বিষয়ে নিয়ে কোনো কথা নেই। কতগুলো শব্দ আছে ওনাদের গদবাধা, সেগুলো নিয়ে বারবার একই জিনিস রিপিট করেন। আদারওয়াইজ দে ডু নট হ্যাভ এনি ইস্যুস, দে অনলি ক্রিয়েট ইস্যুস। অভিনন্দন জানাচ্ছি। আপনারা এটা জানেন সকলে, গত বেশ কয়েকদিন যাবৎ আমাদের দেশের আনাচে কানাচে সর্বত্র, আমাদের রাজ্যে শহরে গ্রামে সর্বত্র প্রতিবাদ মিছিল দলিত হচ্ছে। এই মিছিলের মূল কারণ হচ্ছে, আপনারা জানবেন আমাদের দেশের পার্লামেন্টের শীতকালীন অধিবেশন চলছে। এই কয়দিন শীতকালীন অধিবেশনের মাঝখানের কর্মবিরতি
আবারও সম্ভবত 24 তারিখ অধিবেশন শুরু হবে। এই শীতকালীন অধিবেশনের প্রথম পর্বে আমাদের দেশের পার্লামেন্টে প্রধান আলোচ্য বিষয় ছিল ভারতীয় সংবিধানের 75তম বার্ষিকী উদযাপন। এই উদযাপন উপলক্ষে দেশের বিভিন্ন রাজনৈতিক দল পার্লামেন্টে যারা প্রতিনিধিত্ব করে তারা তাদের বক্তব্য রাখছিলেন। আপনারা জানেন যে আমাদের দেশের সংবিধান ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতান্ত্রিক সংবিধান। যেই সংবিধানের যুক্তরাষ্ট্রীয় কাঠামো রয়েছে, সেই সংবিধানের 75তম বার্ষিকী উদযাপন উপলক্ষে যখন বিভিন্ন রাজনৈতিক দল তাদের দৃষ্টিভঙ্গি থেকে তাদের বক্তব্য রাখছিলেন, তখন ভারতবর্ষের বর্তমান শাসক পার্টি তার রাজ্যসভার বিতর্কের প্রশ্নের জবাব দিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আমাদের দেশের সংবিধানের অন্যতম প্রধান স্থপতি ড্রাফটিং কমিটির যিনি চেয়ারম্যান ছিলেন বাবা সাহেব ভীমরাও আম্বেদকর সম্পর্কে অত্যন্ত কুরুচিপূর্ণ মন্তব্য, অসংসদীয় মন্তব্য পার্লামেন্টে রাজ্যসভাতে করেন উনি। সঙ্গে সঙ্গে সম্মিলিত বিরোধীরা প্রতিবাদ জানান এবং অমিত শাহকে তার বক্তব্য প্রত্যাহার করবার জন্য অনুরোধ করেন। কিন্তু অমিত শাহ তার বক্তব্য প্রত্যাহার করেননি। এমনকি রাজ্যসভার কার্যবিবরণী থেকে অমিত শাহর কথা বাদ দেওয়া হয়নি। এইভাবে যখন প্রতিবাদ চলছিল, এই প্রতিবাদের মাঝখানে কয়েক দিনের মধ্যে, 2 দিনের মধ্যে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী অমিত শাহর বক্তব্যের সমর্থনেই বক্তব্য রাখলেন। এটা খুবই দুর্ভাগ্যজনক যে আপনারা সকলেই জেনে থাকবেন, আমাদের দেশ স্বাধীনতার পরে 1949 সালে আমাদের সংবিধান পরিষদের মিটিং হয়েছিল। সেই মিটিং এর মধ্যে বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে বিভিন্ন রাজনৈতিক দল, তৎকালীন পার্লামেন্টের উপস্থিত মেম্বাররা তাদের মতামত দিয়েছেন। আমাদের দেশের জন্য, স্বাধীন সার্বভৌম ভারতবর্ষের জন্য একটি সংবিধান রচনা করার ড্রাফটিং কমিটি তৈরি হয়। সেই ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর ভীমরাও আম্বেদকর। ওনাকে চেয়ারম্যান করে ড্রাফটিং কমিটি তৈরি হয় এবং পার্লামেন্টে আমাদের দেশের সংবিধানের ড্রাফটিং উপস্থিত করা হয়। সংবিধান সভায় সর্বসম্মতক্রমে অনেক বিতর্ক, অনেক আলোচনা, বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান, তাদের অনেক বিতর্কের পরে আমাদের দেশের জন্য এই সংবিধান গৃহীত হয়। আমি আগেই বলেছি, আমাদের দেশের সংবিধান হচ্ছে ধর্মনিরপেক্ষ, স্বাধীন সার্বভৌম ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র, যা হচ্ছে ইউনিয়ন অফ স্টেটস, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপরে ভিত্তি করে। সেই সংবিধান গ্রহণ করার পরে এই সংবিধানের মধ্যেই বলা হয়েছে কিছু মৌলিক বিষয় আছে যেগুলো পার্লামেন্ট কোনদিন সংশোধন করতে পারবে না। আর এই সংশোধনে বাদ দিয়ে পার্লামেন্টের সংবিধানের ছোট ছোট বিষয়গুলো পার্লামেন্ট তখন প্রয়োজন অনুসারে সংশোধনও করতে পারে। কিন্তু কয়েকটি বিষয়, ধর্মনিরপেক্ষতা, গণতান্ত্রিক প্রজাতন্ত্র এবং বহুমাত্রিক ভারতবর্ষের ইউনিয়ন অফ স্টেটস, এগুলো পরিবর্তন করার ক্ষমতা কারণ নেই। কিন্তু আমরা দেখছি এই পরিবর্তন শুরু করেছে ভারতীয় জনতা পার্টি। ক্ষমতা আসবার পরে তার চেষ্টা হচ্ছে ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক চরিত্রকে পরিবর্তন করা। আপনারা দেখে থাকবেন, বামপন্থী দল ভারতীয় সংসদে শ্রী অমিত শাহ, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, উনি ডক্টর আম্বেদকর সম্পর্কে যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। আমাদের মিছিল হচ্ছে আজকে সারা ত্রিপুরা রাজ্যে হচ্ছে
5টি বামপন্থী দলের ডাকে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন বক্তব্য, অমিত শাহকে ক্ষমা চাইতে হবে এবং পদত্যাগ করতে হবে। তার জন্যই আমরা গোটা দেশে আন্দোলন করছি, এখানেও আমরা লড়ছি। যতক্ষণ না অমিত শাহ পার্লামেন্টের সামনের অধিবেশনে, শীতকালীন অধিবেশনের পরের অংশে যতক্ষণ না অমিত শাহ ক্ষমা চাইবেন এবং পদত্যাগ করবেন, ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলতে থাকবে। আপনারা শুনেছেন, আপনারা দেখলেন আগরতলায় কর্মসূচি থেকে বক্তব্য রাখলেন নারায়ণকর বামফ্রন্ট আহ্বায়ক। তার পাশাপাশি সিপিআইএম নেতৃত্ব বিভিন্ন জায়গায় কর্মসূচি সংগঠিত করেছেন। মুখ্যমন্ত্রীও শুরুতে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ইস্যুতে। নমস্কার, কি বলছিলেন? সত্যি কথা বলে, আর বিরোধী যারা আছেন তারা শুধু মিথ্যাকে মিথ্যা দিয়েও টাকার জন্য চেষ্টা করেন, মানে তারা সত্যকে মিথ্যা দিয়ে টাকার জন্য চেষ্টা করেন। শুধু একমাত্র বিরোধী এবং যারা আছে তারা একমাত্র সত্যকে সামনে তুলে জনগণের সামনে এনে বলে, তারা হচ্ছে মেন বিরোধীটা। তারা তো ইতিহাস জানে, সত্য জানে, কিন্তু রুলিং তো সত্য জানে, তারা কিন্তু সত্যতা বলবে না। তারা যখন বিরোধী হবে তখন তারা সত্যটা বলবে। তারা আজকে যখন গদিতে আছেন তারা সত্যটা বলবে না, তারা এটা বিরোধী করবে। আর যারা গদি বিচ্ছিন্ন হয়েছেন, বিরোধী আছেন, তারা কিন্তু সত্যটা বলছেন। তাদের সামনে তারা তো বলতে হবে। যেমন মনমোহন সিং মারা গেছেন, প্রধানমন্ত্রী বলেছেন উনি ভারতবর্ষের জন্য এত কিছু বলেছেন। উনি অর্থমন্ত্রী মৌসুম, ওনার রেখা মন রেখা সব ওনার কারণে হয়েছে। এটা দেশের প্রধানমন্ত্রী বলেছেন, কিন্তু ওনার বিরোধী নেতারা বলেছেন, প্রধানমন্ত্রী বলেছেন। কিন্তু আজকে যেন রাজ্যে অন্যান্য বিরোধী দলগুলো যেন উনিশের বিরুদ্ধে আন্দোলন করছেন, ওনারা মাঠে লাগা, ওনারা একদিন নামবেন। যখন ওনারা বিরোধী দলে থাকবেন ওনারা ওটা বুঝবেন আর কি, এটুকু বলা। এবং প্রত্যেক জায়গায় মিছিল, সভা থেকে নেতৃত্ব সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ এবং দেশবাসীর কাছে ক্ষমা চাইতে বলেছেন। হয়তো আসছে সংসদের অধিবেশনে এই বিষয়গুলো নিয়ে সেখানে যারা বামপন্থী সাংসদরা আছেন অবশ্যই তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করবেন বা পরবর্তী ধাপে কিছু হতে পারে। কিন্তু আজ দলীয়ভাবে বাম দলগুলো, 5টি বাম দল গোটা দেশে এই কর্মসূচি সংগঠিত করেছে একসঙ্গে থেকে, এবং জাতীয় স্তরে কর্মসূচির অঙ্গ হিসেবে বিভিন্ন জায়গায় বক্তব্য রেখেছেন নেতারা। রাজ্যের আগরতলা সহ সবকটি জেলা মহকুমা সদরগুলোতে কর্মসূচি সংগঠিত করেছে সিপিআইএম সহ বিভিন্ন বাম দলগুলো। সিপিআইএম এর লিবারেশনও তাতে সামিল হয়েছে। আমরা মহকুমা স্তরে বিভিন্ন কর্মসূচি থেকে নেতৃত্বে বক্তব্য শুনবো। আপনাদের কাছে আরো একবার বলছি, আপনারা অনেকে চেষ্টা করেন কথা বলার জন্য, আরো একবার চেষ্টা করবেন, আপনাদেরও প্রতিক্রিয়া জানাবেন। যে সিপিআইএম সহ 5টি রাজনৈতিক দল, বামপন্থী রাজনৈতিক দল, সিপিআইএম, সিপিআই, ফরওয়ার্ড ব্লক, আরএসপি, সিপিআইএমএল, সর্বভারতীয় কমিটি, তারা যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছে ভারতবর্ষের সংসদে দাঁড়িয়ে এদেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে কথা বলুন। হ্যালো, লাইভে আছেন, কথা বলুন। যে ভাষায় আমাদের দেশের সংবিধান প্রণেতা, সংবিধানের জনক ডক্টর বি.আর. আম্বেদকরকে অপমানিত করেছে, তার পদত্যাগের দাবিতে সারা দেশব্যাপী আন্দোলন সংগঠিত করা, তার এই সিদ্ধান্ত অনুসারে আজকে আমরা এই বিলোনিয়া শহরে এই আন্দোলনে সামিল হয়েছি। এটা আমরা দুর্ভাগ্যের সঙ্গে লক্ষ্য করছি। আজকে যারা কেন্দ্রীয় সরকারে, এরা মূলত আরএসএস পরিচালিত আমাদের দেশের স্বাধীনতা আন্দোলনের সময়ে
এই আরএসএস দেশের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেনি, বরং ব্রিটিশের দালালি করেছে, সাহায্য করেছে। দেশ স্বাধীন হওয়ার পর স্বাধীন দেশের সংবিধান রচনা করার জন্য ডক্টর বি.আর. আম্বেদকরের নেতৃত্বে সংবিধান পরিষদ গঠিত হয়েছে। 1949 সালের 26শে নভেম্বর এই সংবিধান পরিষদ এই সংবিধান গ্রহণ করেন। সেই সময়ে আরএসএস সংঘ পরিবার তীব্রভাবে এই সংবিধানকে বিরোধিতা করেছিল। তারা বলেছিল, আমরা এই সংবিধান মানি না, আমরা চাই এদেশের সংবিধান হোক মনুস্মৃতি বা মনুসংহিতাকেই তারা সংবিধান মানতে চেয়েছিল। যে সংবিধান 1950 সালের 26শে জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ভারত সরকার গ্রহণ করেন, এই সংবিধানের উপর ভিত্তি করেই আমাদের দেশ চলছে। আমাদের দেশের স্বাধীনতা আন্দোলনের যে স্বপ্ন, এদেশের সব ধর্মের মানুষ, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, জৈন, অন্যান্য বহু ধর্মের, বহু বর্ণের, বহু ভাষাভাষীর মানুষ এদেশে বসবাস করেন। প্রত্যেকের এই স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ আছে। দেশ স্বাধীন হোক এটা চেয়েছিলেন। তাই স্বাধীনতার স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য এদেশের মানুষ যেন স্বনির্ভর হতে পারে, দেশ সমৃদ্ধ হতে পারে, সব ধর্ম বর্ণের মানুষের অধিকার সম্বলিত এই সংবিধান গৃহীত হয়। এই সংবিধানকে তখন যারা বিরোধিতা করেছিল, আরএসএস তাদের পত্রিকা, মুখপত্র ইন্ডিপেন্ডেন্ট পত্রিকাতে বিস্তারিত লিখেছিলেন যে এই সংবিধান আমরা মানি না, মনুস্মৃতিকে এই সংবিধান চাই। সেই সময় বিরোধিতা করেছিলেন, তখন পারেনি। কোন মনুস্মৃতি, মনুসংহিতা, এই সম্পর্কে কম বেশি আমাদের এখানে যারা উপস্থিত আছেন সবারই ধারণা আছে। মনুসংহিতা মানে বর্ণবাদ চতুর্বর্ণে বিভক্ত করে দিয়েছে আমাদের এই সমাজকে। যারা নিম্ন বর্ণের তথা শূদ্র, নমস্কার, কে বলছেন? তাদের জন্য লাইভে আছেন, কথা বলুন। হ্যাঁ, অ্যাকচুয়ালি পদত্যাগ অমিত শাহ এবং নরেন্দ্র দুজনেরই প্রয়োজন। কারণ দেখেন, বাংলাদেশে যে একটা অবস্থা চলছে, বাংলাদেশ নিয়ে আমাদের ভারতবর্ষে ভোটের রাজনীতি করছে তারা দুজন। আবার বাংলাদেশে দেখেন 6 লক্ষ মেট্রিক টন চাল পাঠাবে। ওইদিকে আমাদের চিন্ময় প্রভু জেলবন্দি, উনি অসুস্থ, আজকে একটি নিউজে দেখলাম। কিন্তু ভারত সরকার এই ব্যাপারে কোনো রাও শব্দ করেননি এখন, বরঞ্চ উল্টো তাদেরকে চাল আলু দিয়ে বাঁচিয়ে রাখছে। তার জন্য বলি, ওরা আমাদের ভারতবর্ষকে ভোটের রাজনীতি করছে। হিন্দু মুসলিম বলে সারা ভারতবর্ষে ভোটের রাজনীতি করছে। কিন্তু আমরা জনগণ এটা বোঝার উচিত। কিন্তু অমিত শাহ, মোদী কোনো কিছু বাংলাদেশের জন্য কোনো স্টেপ নেয়নি। আমাদের হিন্দুরা খুব অত্যাচারিত হচ্ছে বাংলাদেশে। এই তারা দুজনেরই পদত্যাগ করার দরকার, প্রয়োজন। নমস্কার। নমস্কার, কে বলছেন? নমস্কার, থেকে বলছি। স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ ছিলেন বাংলারা পাল্টা দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আসলে দেখেন, সারা ভারতবর্ষের মানুষের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চায়, কিন্তু আমাদের ত্রিপুরা ক্ষেত্রে কারণ 2-3টি দলে চায় না। কারণ বিজেপি, আইটিএফটি, টিপরা মাথা, কারণ তারা কোনো কথাই বলে না। কারণ একটা মহাপুরুষের বিরুদ্ধে একটা সংসদের মাধ্যমে মন্তব্য করাটা আসলে একটা নিন্দনীয় ঘটনা।
আমাদের মুখ্যমন্ত্রী পাল্টা বক্তব্য বলেছেন, কারণ তারা বুঝতে পারে, আমরা দেখলাম সোশ্যাল মিডিয়া চ্যানেলের মাধ্যমে দেখলাম যে ত্রিপুরা রাজ্যের বিরোধীদের টুকু প্রশ্নের কথা বলেছিল। কিন্তু আমরা একটা প্রশ্ন করতে চাই, ত্রিপুরা রাজ্যে 7 বছরে কি উন্নয়ন করেছে সেটা ফুটাফুটি আমাদের রাজ্যে আমাদের জনগণের মধ্যে সেটা আলোচিত হবে। আমরা তো দেখি না উদয়পুরের মাধ্যমে এমন কিছু উন্নয়ন করে ফেলেছে সেটা আমরা এখন পর্যন্ত চোখে পড়েনি, যে এই উন্নয়নটা জনগণের স্বার্থে, বেকারের স্বার্থে, শ্রমজীবী মানুষের স্বার্থে, শিক্ষক কর্মচারীর স্বার্থে এবং ছাত্রদের স্বার্থে উন্নয়ন করেছে। ত্রিপুরা রাজ্যে বিজেপি 7 বছর আসার মধ্যে প্রায় 1000 স্কুল বন্ধ করে দিয়েছে, একটা উন্নয়ন হলো। ত্রিপুরা রাজ্যের মানুষের বাড়িঘর ভাঙচুর করা হলো, উন্নয়ন হলো। ত্রিপুরা রাজ্যের রাবার গাছ ধ্বংস করে দিল, উন্নয়ন হলো। ত্রিপুরা রাজ্যের ফিশারি ডিপার্টমেন্টের যারা বিরোধী রয়েছে তাদের পড়াটিপি মেরে ফেললো, সেটা উন্নয়ন হলো। কিন্তু এখন পর্যন্ত সাধারণ মানুষের জন্য কি উপকার করেছে? আমরা যে এলাকার মধ্যে রয়েছি, একটি টিএসআর এর চাকরি এবং মাস্টারের চাকরি ছাড়া এখনো ত্রিপুরা যে কোনো বেকার একটা চাকরি দিতে পারেনি। কারণ আসলে তারা বিজেপি রাজ্যের যারাই বলছে তারা কথা বক্তব্য কিন্তু বড় বড় কথাই বলে, কিন্তু জনগণের সাথে কোনো কাজ করে না। কারণ ভারতবর্ষ সংবিধান রচনা রচিত করার পরিপ্রেক্ষিতে ডক্টর বি আম্বেদকর যারা করে দিয়েছে, যারা ভারতবর্ষের স্বাধীনতা করে দিয়েছে, ক্ষুদিরাম, দীনদয়াল এবং যারা নেতাজি, মহাত্মা গান্ধীজি, ক্ষুদিরাম বসু, যারা অনেক অনেক মহাপুরুষ এই ভারতবর্ষকে রক্তের বিনিময়ে স্বাধীনতা করে দিয়ে গেল, ভারতবর্ষটাকে ইংরেজদের হাত থেকে মুক্ত করে দিয়ে আসলো। কিন্তু এ রাজ্যে বিজেপি আমরা দেখলাম না কোনো ইতিহাসের মাধ্যমে বিজেপি স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে কোনো অবদান হয়েছে। কিন্তু আমরা কিছুদিন আগে বলেছিলাম এই সংবিধান মহাত্মা গান্ধীজির হত্যার পেছনে কারা দায়ী সারা ভারতবর্ষের মানুষই জানে। কিন্তু আসলে এই রাজ্যের আমাদের নেতা নেত্রীরা বড় বড় কথা বলে যা তারা বলছে সেটাই সত্যি। কারণ আমরা চাই এই যে কুরুচির মন্তব্য করেছে সেটা আসলে নিন্দনীয় ঘটনা। আমরা টিভি24 মাধ্যমে বলতে চাই, ত্রিপুরা রাজ্যের জনগণের উন্নয়নের সাথে বিজেপি সরকার যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সেই প্রতিশ্রুতিগুলো মোতাবেক ত্রিপুরা রাজ্যের মানুষের উন্নয়ন করুক, 10,330 স্থায়ী সমাধান করুক। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার দাদা। হ্যাঁ বলুন। আমি সুনীল কুমার দাস বিমানের পক্ষ থেকে বলছি। দেখুন, পার্টিগুলি আবার বাবা সাহেবের কেই সামনে রেখে পুনরায় সিপিএম কংগ্রেস আইতে চেষ্টা করতেছে। আর মুখ্যমন্ত্রী যে কথা বললেন বর্তমানে উনি বাবা সাহেবের বিচারধারাতেই মানে সবকিছু চলছে, সংবিধান ঠিক আছে। আপনার মাধ্যমে আমি এটা বলতে চাই, আপনারা তো অনেক সাংবাদিক আছেন, দেখবেন পার্টি অফিসগুলিতে বিজেপি পার্টি অফিসে কয়টা পার্টি অফিসে বাবা সাহেবের ছবি আছে, আর কতদূর তারা কতটুকু সম্মান নিয়ে ছবিগুলিরে তারা সম্মান দিয়ে রাখে ছবিগুলি। সবাই হলো ধান্দাবাজ। পার্টি অফিসে যখন কংগ্রেসের পার্টি অফিসে যখন দেখবেন বাবা সাহেবের নামগন্ধ নাই, ছবির নামগন্ধ নাই, কিন্তু বাবা সাহেবকে বিক্রি করে তারা ক্ষমতা ধরে রাখার চেষ্টা করতেছে, ক্ষমতা আসার চেষ্টা করতেছে। এই যে মন মানসিকতা, যে ভিতরে তাদের ভিতরে এক ধরনের ভাব, উপরে আরেক ধরনের ভাবনা চিন্তা, এটাই হলো সর্বনাশের মূল কারণ আমরা দেশের বা সংবিধানের বিপজ্জনক যে পরিস্থিতি। এইটা সবচেয়ে আগে যদি তারা বাবা সাহেবের বিচারধারায় চলে তাহলে আজকে রাষ্ট্রটাতে এত হাহাকার কেন হইতেছে? বলতো এত হাহাকার আর কি আছে? সবখানে দুর্নীতি, সবখানে দুর্নীতি। বাবা সাহেব কি ইয়ের মধ্যে সংবিধানের মধ্যে দুর্নীতির কথা উল্লেখ করছে কোন যে তোমরা দুর্নীতি করো, রাষ্ট্রটা ডুবাও? রাষ্ট্র তো অনেক উর্ধে যেতে পারে। ভারতবর্ষের পরও যে কয়েকটা রাষ্ট্র আছে আপনার স্বাধীনতা পাইছে, তারা হাহাকার মানে ইয়ে করে তারা উপরে যেতেছে রাষ্ট্রগুলি, আর আমরা রাষ্ট্রটা কই যেতে নিয়ে দাঁড়া করে দিতেছে। সিপিএম বলেন, কংগ্রেস, বিজেপি, তৃণমূল, পশ্চিমবঙ্গ অশান্তি পারাপার নাই। যেখানে এরা রাজত্ব করতে ঢুকতেছে এখানেই তারা অশান্তি পাঠাইতেছে। তার পেছনে কারণ হলো অশান্তি বাদে লোকগুলি তাদের পক্ষে রাখা। আজকে সিপিএম এর যারা লুটপাট করছে
অশান্তি করছে, দুর্নীতি করছে, সিপিএম এর কথা কো, কংগ্রেস যদি দুর্নীতি অশান্তি খুন খারাপি করছে কংগ্রেসের কথা কো, এইরকম আর কি। বিজেপিতে জিডি করতেছে এইরকম, কিন্তু নেতারা ভালো জানে, যারা এই মনোবাদী নেতা তারা ভালো জানে যে অশান্তি যত বাধাইতে পারবো তত তারা সংগঠন থাকে। আর এখন বিপদে পড়ছে, এখন আবার বাবা সাহেবকে নিয়ে বিচারধারা। তো বাবা সাহেবের বিচারধারা রাষ্ট্র চললে রাষ্ট্র এত দারিদ্রতা, এখনো রেশন চলতে লাগে, ওই জায়গার কাজ করানো লাগে, এই সমস্ত থাকতো না। এই 70-80 বছরে রাষ্ট্র অনেক উঠতে যেত, বরবাদ করত। সম্পদ, শিক্ষা কিছুই থাকবে না, সমস্ত নিম্ন মানের কাজ তাদেরকে দেওয়া হয়েছে। অসম্মান, অপমান, লাঞ্ছনা ছাড়া তাদের কিছুই নেই। নমস্কার, কে বলছেন? যেমন ভাবে এটা বরাদ্দ করা। নমস্কারটা হচ্ছে না, যেহেতু তিনজন প্রভু বাংলাদেশের কারাগারে অসুস্থ, অনেক অসুস্থ হয়েছে, ওরা পেশা করছে, কিন্তু আমরা ইন্ডিয়ার গভর্নমেন্ট চাল পাঠাচ্ছেন, তিনজন প্রভু মুক্তির জন্য চাল পাঠাচ্ছেন না ওনাকে খাওয়ার জন্য চাল পাঠাচ্ছেন, এটা ক্লিয়ার হচ্ছে না। মানে হিন্দু খাতে में है, মানে বাংলাদেশে হিন্দু খাতে में है, ইন্ডিয়া में হিন্দু খাতে में है, চাল পাঠাচ্ছে না। এখানে বলছেন বাংলাদেশের বিভিন্ন সামগ্রী বর্জন করা হোক, তাদেরকে ঢুকতে দেবো না, কিন্তু আমাদের গভর্নমেন্ট তাদেরকে চাপ দিচ্ছেন, প্রথম বিটিকুল দিচ্ছেন, ওরা বলছেন কিন্তু চাল পাঠাচ্ছেন, কিন্তু কার জন্য পাঠাচ্ছেন? তৃণমূলের জন্য পাঠাচ্ছে না শেখ হাসিনার জন্য পাঠাচ্ছে? উনি এখানে আয় মানুষে দিন চালাচ্ছেন, আর তৃণমূল ওখানে কারাগারে বন্ধ হয়ে নিয়ে খাচ্ছেন। ওনার সদস্য কে বলবে কথা? চাল পাচ্ছেন, আর চাল না পারা তখন আস্তে আস্তে আসবে জায়গা, ওনার জন্য মুক্তি দিতে পারত, চালের বিনিময়ে তো মুক্তি দিতে পারতো না। চালও আসছে, মুক্তি হচ্ছে না, কে বলবে এসব কথা? ওটা আছে না, ওটা আপনার শুধু জাস্ট আমাদের মিনটে খাত্র में है, सब खात्र में है। এটা বরাদ্দ করা মনুসংহিতাতে তেমনি নারীদের সম্পর্কে একইভাবে শিক্ষা, সম্পদ, সব অধিকার থেকে বঞ্চিত করে শুধুমাত্র সন্তান জন্ম দেওয়া, তাদেরকে দেখাশোনা করার দায়িত্বই দেওয়া হয়েছে। এই মনুস্মৃতিতে মহিলাদের এই মনুসংহিতাকে সংবিধান করার জন্য যারা দাবি করেছিলেন এই স্বাধীনতার সময় 1949 সালে, যেদিন তারা বিরোধিতা করেছিল সেদিন সফল হয়নি। আজকে যখন বিজেপি আরএসএস পরিচালিত এই বিজেপি সরকার চালাচ্ছে, তাদের এখন লক্ষ্যই হচ্ছে মনুসংহিতাকে সংবিধান করে তথাকথিত হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করা। এই লক্ষ্যেই তারা অগ্রসর হচ্ছে, এই লক্ষ্যেই তারা একের পর এক সংবিধান সংশোধন করার জন্য পদক্ষেপ গ্রহণ করছে। এই বিষয় নিয়েই আমাদের দেশের সংবিধানের যখন 75 বছর পূর্তি, সেই উপলক্ষে পার্লামেন্টে আলোচনা হচ্ছে, সবাই আলোচনায় অংশগ্রহণ করছেন। তার জবাবি ভাষণে রাজ্যসভায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলছেন সবাই ফেশন হয়ে গেছে, আম্বেদকর 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 আম্বেদকর। এইভাবে ওই আম্বেদকরের প্রতি তখনও যে ঘৃণা ছিল, যে সংবিধান লেখার জন্য তার প্রতি যে রাগ ছিল, সেই অবস্থা থেকে ফিরে আসার কোন সুযোগ হয়নি। সেই জন্যই আবার এখন এই আলোচনার সময়ে দাঁড়িয়ে রাজ্যসভার মধ্যে এইভাবে ঘৃণাসূচক বক্তব্য রেখেছেন। এটা শুধু আম্বেদকরের প্রতি ঘৃণা না, আমাদের দেশের স্বাধীনতার পরে এই যে আমাদের সমৃদ্ধ সংবিধান,
ধর্মনিরপেক্ষতা, গণতান্ত্রিক মানুষের অধিকার। নমস্কার, কে বলছেন? ঘৃণা করা। আগরতলা থেকে বলছি। হ্যাঁ বল। দেখো, আসলে এই বিজেপি সরকার ত্রিপুরাতে আসার জন্য এবং ভারতবর্ষেও আসার জন্য জনগণ দায়ী। এখানে তাদেরকে খুব দোষারোপ করে লাভ নেই, কারণ জনগণ বুঝার ভুলে। আপনি দেখুন আমাদেরকে কিভাবে প্রলোভন দিয়েছে, মিসকল দিয়ে চাকরি, এই গোমতি দিয়ে জাহাজ আসার থেকে শুরু করে কত জাতের যে ওরা প্রলোভন দিয়েছে, সপ্তম কমিশন, চাকরি, মানে ভয়াবহ অবস্থা। শুধু একটা কাজই করেছে বামফ্রন্ট সরকার, 33টা ভাতা চালু করেছে। ওরা কিছু কিছু ভাতা 2,000 টাকা করেছে, সব কিছু করেন। আমি অনেক খোঁজ খবর নিয়ে দেখেছি। আর বাকি বেকারের, এই বেকারের যে পোস্টগুলি, প্রায় ত্রিপুরা রাজ্যের 36টা দপ্তরে 70,000 পোস্ট এখন খালি পড়ে আছে। এই পোস্টগুলির টাকা দিয়ে ওরা লুটে পুটে খাচ্ছে আর ভাতার টাকা কিছু বাড়িয়েছে। কাজের কাজ এই হয়েছে সারা ত্রিপুরা রাজ্যে। অনেকেই অনেক কিছু বলেন, বামফ্রন্ট কিছু করেনি, এই হ্যাঁ কংগ্রেসও করেছে, কিন্তু তুলনামূলক ভাবে করেনি। এই কারণে বামফ্রন্ট আসার পরে আমি অনেকদিনই বলেছি যে সরকারি অফিসগুলি মানুষের বাড়িতে ভাড়া থাকবে। এই অফিসগুলি সরকারি সিদ্ধান্ত, তৎকালীন 78 সনের মুখ্যমন্ত্রী নিতিন চক্রবর্তী সিদ্ধান্ত ক্রমে এক এক করে সব অফিস নিজস্ব জায়গায় জায়গায় বিল্ডিং বাড়ি তৈরি হয়েছে, স্কুল কলেজের উন্নতি হয়েছে এই বামফ্রন্ট সরকারের আমলে। কাজেই বামফ্রন্ট আর কিছু করে নাই এই কথা বলার কোন সুযোগ নেই। কিছু মানুষ বলতেই পারে, হয়তো অভিজ্ঞতার অভাব আছে। আমি প্রশাসনের সঙ্গে একদম জড়িত ছিলাম। আমি দেখেছি বিভিন্ন জায়গায় উদ্বোধন, ভিত্তি স্থাপন, এগুলিতে আমি অ্যাটেন্ড করেছি। প্রথম সুকুমার সেনগুপ্তের সঙ্গে গ্রামীণ ব্যাংক আপনার উদ্বোধনে গিয়েছি আপনার ধর্মনগর। তারপরে থেকে শুরু হয়েছে সারা ত্রিপুরার উন্নতি। এখন ওরা কি করছে দেখান তো, রাস্তাঘাটের জন্য মানুষ আন্দোলন করতে হয়, জলের জন্য আন্দোলন করতে হয়, অথচ কিছু মানুষ আছে তারা অ্যাডভার্টাইজ করে যে 100,000 বাড়িতে জলের লাইন হচ্ছে, আমার বাড়িতেও জলের লাইন করা আছে, জল বুঝি না এখন পর্যন্ত। আমরাও করেছি, এটা আমার কাছেও আছে প্রমাণ সহ। কাজেই এই সরকার যতদিন থাকবে এই অবস্থায় থাকবে এবং এর জন্য দায়ী আমরা, জনসাধারণ দায়ী। জনসাধারণের শিক্ষা হবে। কিরকম সিদ্ধান্ত নেয় নিয়ে পরে 4 বছরের জন্য চাকরি, অগ্নিপথ নাকি জলপথ জানি না নামটা আমি ভুলে গেছি। এগুলি শিক্ষা হওয়ার প্রয়োজন আছে। শুধু মানুষের জীবন নিয়ে চিনি খেলা আর আশ্রম, কালীবাড়ি, শনি মন্দির এইগুলি নিয়ে ওরা মুক্ত আছে। এটাই আমার বক্তব্য। নমস্কার। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বল। এগুলো দেখুন, এগুলি আপনারা দেখেন TV24 আপনাদের প্রেস মিডিয়া আছে, তাদের লাইভের মধ্যে বলছি কাঞ্চনপুর দরজা এলাকা তো দিলীপ কুমার রিয়াং বিধায়ক। হ্যাঁ, এগুলি অনেক সময় দেখি রাস্তাঘাট খোলা আপনাদের
মিডিয়ার সাংবাদিক অনেক আছে, আমাদের রেকর্ডিং আছে। ওই অমুক তমুক কীর্তন করে কেটা করে এগুলি রাস্তাঘাট জল নাই। আমি আমার বাড়ি কুমারঘাট 13 নম্বর ওয়ার্ডে সরদা বললি জল নাই। এগুলোর কারণে দরজা বা খাদ্য পরে আমি থাকি। সবাই শুনবে এরকম তো লাইভে চলে। কুমার রিয়াং 60-50 খাদ্যের পরে বিধায়ক আমরা দেওয়া যে বইয়ান আপনারা কুমারঘাট সারদা বললি জল নাই, বহুত সমস্যা। ধন্যবাদ আমাদের। ঘৃণা করা, তাকে তাচ্ছিল্য করা, গোটা দেশের মানুষের এই যে ধর্ম নিরপেক্ষতা গণতান্ত্রিক অধিকারের উপর আঘাত করেছে, এজন্যই এই স্বরাষ্ট্রমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে অথবা তাকে এই মন্ত্রিসভা থেকে বহিষ্কার করতে হবে। এই দাবি নিয়ে গোটা দেশে আজকে আন্দোলন হচ্ছে। এখানেই সংবিধান সংশোধন করে এক দেশ এক ভোটের কথা বলছে, যে ভোটের মাধ্যমে ওই লোকসভার সঙ্গে বিধানসভার ভোট সব একত্রিত করে আমাদের দেশের যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো, সংবিধানের যে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, সেটাকে ধ্বংস করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেখানেও নমস্কার, কে বলছেন? সমর্থন। হ্যালো, সমর্থন দরকার সংসদের, সেই সমর্থন নেই। তারপরে এই বিল এনে আজকে মানুষের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে। যেখানে সবচেয়ে সংকটে আছে এদেশের কৃষকরা, শ্রমিকরা, বেকার যুবকরা, সাধারণ মানুষের জীবন মান চালাতে পারছে না, জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, তাদের হাতে পয়সা আসার কোন সুযোগ নাই। কঠিন সংকটের মধ্যে, এই অবস্থার মধ্যে এই ধরনের বিল এনে মানুষের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে আঘাত সৃষ্টি করছে। তার বিরুদ্ধে আজকে গোটা দেশের গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ মানুষকে নমস্কার, কে বলছেন? এগিয়ে যেতে হবে তার বিরুদ্ধে। বলছি হ্যাঁ বল। এখন আজকে একটা দেখলাম এক জায়গায় আমাদের ত্রিপুরা রাজ্যের বর্তমানে যে মুখ্যমন্ত্রী বলছেন কাজেই করে নির্মাণ করেছেন, আর উনি বলেছেন যে স্কুল কলেজের কোনো কাজেই করেনি। আজকে আমরা টিভি তাকে রিপোর্ট দেখলাম যে সারা স্কুলের যে রিপোর্ট দিয়েছেন কেন্দ্রীয় সরকারকে, উনি কি ওটা লক্ষ্য করেছেন যে সারা ভারতবর্ষে প্রায় 20,000 স্কুলের মতো 20,000 মতো স্কুল বন্ধ হয়ে গেছে, তার মধ্যে ত্রিপুরাও আছে, সবকিছু আছে। উনি যদি একজন আমাদের রাজ্যের অভিভাবক এবং মুখ্যমন্ত্রী এভাবে বিভ্রান্তিকর বক্তব্য রাখেন, তাহলে মানুষ, রাজ্যের সাধারণ মানুষ এবং কি বলবেন? উনি কি আপনাদের মাধ্যমে এই প্রশ্ন, উনি কি আজকের এই রিপোর্টটা দেখেছেন যে সারা ভারতবর্ষে প্রায় 20,000 স্কুল বন্ধ হয়ে গেছে? এই নিয়ে কেন্দ্রীয় যে সরকার তারাও চিন্তিত এবং এই হচ্ছে আমার মোটামুটি আলোচনা। রক্ষার জন্য আমাদের যে আজকের যে আন্দোলন, এই সংগ্রাম, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে বক্তব্য রেখেছেন, এই বক্তব্যের প্রতিবাদে ওনার পদত্যাগের দাবিতে সারা দেশে আন্দোলন। নমস্কার, কে বলছেন? হয়েছি বক্তারা সেখানের মধ্যে আপনার টিভি সাউন্ড বন্ধ করে কথা বলুন। স্যার আমি কোথায় আমি বিশাল
বক্তারা সেখানে মধ্যে বলবেন। আমি যে কথাটা বলতে চাই, আমাদের দেশের সংবিধান 1950 সালে রচিত হয়েছিল। 75তম বর্ষপূর্তি উপলক্ষে সংবিধানে আমাদের রাজ্যসভায় 2টি বিল উত্থাপন করা হয়েছে। সেই বিলের পরিপ্রেক্ষিতে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি বলার চেষ্টা করেছেন কুরুচিপূর্ণ মন্তব্য। অমিত শাহ এই বক্তব্যের প্রতিবাদে সারা দেশে আন্দোলন সেখানে মধ্যে সংগঠিত হচ্ছে। উনি বলার চেষ্টা করেছেন বিরোধীরা কথায় কথায় আম্বেদকর আম্বেদকর বলে, আম্বেদকর না বলে ঈশ্বরের নাম বললে স্বর্গবাস হতো। আমরা জানি না স্বর্গ কোথায়, কে তার অ্যালটমেন্ট দেয়, কারো স্বর্গবাস হলে আপত্তি নেই। যে সংবিধান রচনা করেছিলেন ওনাকে এই বলা দেশের 144 কোটি মানুষকে অপমান করার সেখানে মধ্যে সামিল। সোজা কথায় শিক্ষক দিবসে শিক্ষককে অপমান করা যেরকম একই রকম বলে আমরা মনে করছি, তার জন্য প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করছি। আজ শুধু চৈলেনটাই নয়, গোটা ভারতবর্ষে বামপন্থী দলগুলোর আহ্বানে বিক্ষোভ জমায়েত সংগঠিত হচ্ছে। গত সংসদ অধিবেশনে 75তম সংবিধানে পূর্তি উপলক্ষে আলোচনা সভায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ডক্টর বি.আর. আম্বেদকর সম্পর্কে যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন তার বিরুদ্ধেই গোটা ভারতবর্ষে আন্দোলন চলছে। সংসদ অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ডক্টর বি.আর. আম্বেদকর সম্পর্কে যে কুরুচিকর মন্তব্য করেছেন তার প্রতিবাদে আজকে গোটা ভারতবর্ষে বাম দলগুলির আহ্বানে বিক্ষোভ সমাবেশ সংগঠিত হচ্ছে। আমরা এই মন্তব্যের তীব্র প্রতিবাদ করছি। দেশের মানুষের অপমান করা হয়েছে ওনার মন্তব্যের পরিপ্রেক্ষিতে। আজকে গোটা ভারতবর্ষে মানুষ লড়াই সংগ্রাম করছে যে আজকে বিভাজনের রাজনীতির জন্য আজকে বিজেপি সরকার যে চক্রান্তগুলো করছে তার বিরুদ্ধেই গোটা দেশের মানুষ ঐক্যবদ্ধ হচ্ছেন। আমরা এখানেও জমায়েতে সামিল হয়েছি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগের দাবিতে ব্যাপক আন্দোলন আমরা সংগঠিত করব। সেটাই হচ্ছে আমাদের আজকের কর্মসূচির মূল বিষয়। স্বরাষ্ট্রমন্ত্রী বি.আর. আম্বেদকরের যে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে আমরা যেমন ধিক্কার জানিয়ে আজকে মিছিল ও সমাবেশ আমরা সংগঠিত করছি। আপনারা জানেন ইতিমধ্যেই সারা দেশে, বিশেষ করে আমাদের পার্টি সিপিআইএম কেন্দ্রীয় কমিটি সিদ্ধান্ত গ্রহণ করেছেন সারা দেশের মধ্যেই এই যে আম্বেদকরের প্রতি এই সমস্ত ঘৃণা প্রতিবাদে দেশব্যাপী আন্দোলন কর্মসূচি গ্রহণ করেছেন। এই কর্মসূচির অঙ্গ হিসাবে আমরা আজকের এইখানে সভা সংগঠিত করছি। অমিত শাহ এই ধরনের মন্তব্য করতে পারেন না। গত শীতকালীন অধিবেশনে এই ধরনের মন্তব্যের প্রতিবাদে বি.আর. আম্বেদকরকে অপমান করা হয়েছে, অবমাননা করা হয়েছে। তিনি ভারতবর্ষের সংবিধান প্রণেতা, তাকে এইভাবে কোন কথা বলতে পারেন না। তাই আমরা বলছি এই কেন্দ্রীয় নেতৃত্ব থেকে আরম্ভ করে আমি নিজেও আমার বক্তব্য আমি দিয়েছি। ডক্টর বি.আর. আম্বেদকরকে কংগ্রেস যেভাবে অপমান করেছে, যেভাবে ওনাকে অবহেলা করেছে আমরা সবাই জানি। এবং আমাদের মাননীয় গৃহমন্ত্রী শ্রী অমিত শাহজি এমন কিছুই করেননি, ওটাকে ওরা একটা ইস্যু বানিয়ে একটা ক্ষুদ্র একটা অংশকে নিয়ে ইস্যু বানানোর চেষ্টা করছে। আসলে আপনারা সবাই দেখেছেন কিছুই বলেনি। কাজেই এইভাবে মানুষকে বিভ্রান্ত করা যাবে না। এবং ওনারা ইতিহাসকে কিন্তু ভুলে গেছে। ডক্টর বি.আর. আম্বেদকরের উপরে ওনার মনে রাখার জন্য কোথাও কোনো রকম কোনো না মনুমেন্ট না কিছু কোনো কিছু করেনি। একমাত্র আমাদের সরকার ওনার স্মৃতিকে ধরে রাখার জন্য বিভিন্ন জায়গায় যেখানে যেখানে ওনার
কাজকর্ম উনি করেছেন, যেখানে থেকেছেন সব জায়গার মধ্যে আপনারা জানেন যে ওনার সম্মানার্থে সেই সব জায়গার মধ্যে অনেক স্মারক তৈরি করেছে। কাজেই ওনারা খালি হইচই করবে, কিন্তু কাজের কাজ কিচ্ছু হবে না। আমি আবারও বলবো, ওনারা ইতিহাসটা জানুক এবং ডক্টর বি আর আম্বেদকরের প্রতি ওনাদের সবসময় যে উদাসীনতা ছিল এবং যে অপমান করেছে, এর জন্য ওনাদের উচিত যে ক্ষমা চাওয়া উচিত। স্যার, আপনি কি মনে করেন তাদের দুর্বলতা আড়াল করার চেষ্টা? দেখতে দুর্বলতা আছেই, সবসময় জানেন নিশ্চয়ই। কেউ যখন কোনো একটা বিষয়ে জোর করে বলতে চায়, উচ্চগ্রামে বলতে চায়, নিশ্চয়ই তাদের এটা একটা দুর্বলতা লক্ষণ। আজকে বান্দরগুলো এই ইস্যুতে প্রতিবাদ করেছে, আগরতলা বা অন্যান্য জায়গায় কর্মসূচি নিয়েছে। আমি তো বললাম, এদের তো এখন তো ডান বাম সব একসাথেই হয়েছে, কংগ্রেস আর বাম তো একসাথেই হয়েছে। ওনারা যে কথা বলেন কংগ্রেসও সেই কথাই বলেন, কংগ্রেস যেটা বলেন বামপন্থীরাও একই কথা বলেন। আমাদের অ্যাকচুয়ালি মানুষের সাথে আর কোনো যোগাযোগ নেই। মানুষ কিভাবে আগামী দিন মানুষ বাঁচবে, মানুষের যেসব মৌলিক চাহিদাগুলো, সেই বিষয়ে নিয়ে কোনো কথা নেই। আপনারা শুনলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া। সরাসরি কংগ্রেসের সঙ্গে বামেদের সম্পর্ককে একসঙ্গে রেখেই রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে কটাক্ষ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তার পাশাপাশি আমরা রাজ্যের একাধিক জায়গা থেকে বিষয়গুলো উত্থাপন করেছি আপনাদের প্রত্যেকের কাছে। আপনারা আপনাদের মতন করে বিষয়গুলো জানার চেষ্টা করবেন, কথাগুলো তুলে ধরার চেষ্টা করবেন। তার সঙ্গে আরো একটি বলা যে এই সময়ের মধ্যে এই ইস্যুতে বিজেপি, বিশেষ করে শাসক দল, কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছে, কিন্তু জবাব দিতে বিশেষ করে কংগ্রেস এবং সিপিআইএম সহ বাম দলগুলোর কর্মসূচির পাল্টা হিসাবে বিজেপি ময়দানে নামবে কিনা সেটা সময় বলবে। আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন টিভি 24।